শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাইকে রসায়ন প্রথম পত্রের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন অধ্যায়ের আরেকটি ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব অজৈব যৌগের নামকরণ নিয়ে। ওকে, সো আমরা কিন্তু ছোটবেলা থেকেই হচ্ছে যে অনেক অ্যাসিডের নামকরণ শিখে এসেছি। সো এই নামকরণগুলো আসলে কিভাবে করা হয় বা এগুলোর পিছনে কি ধরনের নিয়মগুলো হচ্ছে যে ইনভলভ আছে, তো আজকের ক্লাসে সেগুলো হচ্ছে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসে মূলত আমরা অ্যাসিডের নামকরণ নিয়ে আলোচনা করব। দেখো যে অজৈব যৌগের নামকরণ বা অ্যাসিডের যে নামকরণ, এই নামকরণের জন্য আমাদেরকে মূলত যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে গঠন অনুসারে আমরা অ্যাসিডগুলোকে দুই ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে আমাদের হাইড্রোসিড এবং আরেকটি হচ্ছে আমাদের অক্সি অ্যাসিড। দেখো হাইড্রোসিড কাকে বলে? যে অ্যাসিডের অণুতে হাইড্রোজেন ও অন্য এক বা একাধিক অধাতু মৌল থাকে কিন্তু অক্সিজেন থাকে না, উহাকে হাইড্রোসিড বলা হয়। যেমন HCl, HBr, H2S, HCl ইত্যাদি। ওকে, সো আমরা মোটামুটি কিন্তু কম বেশি সবাই এই অ্যাসিডগুলোর নাম আমরা জানি। তো তারপরে আমরা আজকে দেখব যে এই অ্যাসিডগুলোর নামগুলো আমরা কিভাবে একটা পার্টিকুলার নিয়ম অনুসরণ করে থাকি। দেখো নামকরণের নিয়ম হচ্ছে হাইড্রোজেনগুলোর নামকরণে ঋণাত্মক বা অধাতুক নামের পূর্বে হাইড্রো এবং নামের শেষে ইক যোগ করে নামকরণ করা হয়। যেমন HCl, তাহলে দেখো এই যৌগের নাম হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। HF এই যৌগের নাম হবে হাইড্রোফ্লোরিক অ্যাসিড এবং HCl এই যৌগের নাম হবে হাইড্রোসায়ানিক অ্যাসিড এবং H2S এই যৌগের নাম হবে হাইড্রোসালফিউরিক অ্যাসিড। আমরা তো সবাই সালফিউরিক অ্যাসিড জানি H2SO4, কিন্তু H2S এর নাম কি? হাইড্রোসালফিউরিক অ্যাসিড। ওকে, এবার আমরা দেখব হাইড্রোসিড হতে উৎপন্ন লবণের নাম। যেমন দেখো হাইড্রোসিড হতে উৎপন্ন লবণের ক্ষেত্রে অ্যাসিডের হাইড্রো শব্দটির বদলে প্রতিস্থাপিত ধাতুর নাম এবং ঋণাত্মক মূলকের শেষে ইক অ্যাসিডের পরিবর্তে আইড বসাতে হয়। যেমন দেখো HCl, তো এই HCl এর হাইড্রোজেন যদি ম্যাগনেসিয়াম দিয়ে প্রতিস্থাপিত হয় তাহলে এর নাম কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। HCl থেকে যে লবণটা পাবো NaCl, এর নাম কি হবে? সোডিয়াম সায়ানাইড। HBr, এটার হাইড্রোজেন যদি পটাশিয়াম দিয়ে রিপ্লেস হয় তাহলে কি পাবো আমরা? KBr বা পটাশিয়াম ব্রোমাইড। HI হাইড্রো আয়োডিক অ্যাসিড, এখান থেকে আমরা পাবো পটাশিয়াম আয়োডাইড। H2S হাইড্রোসালফিউরিক অ্যাসিড, এখান থেকে আমরা পাবো ক্যালসিয়াম সালফাইড। ওকে, আচ্ছা তাহলে আমরা হাইড্রোসিডের নামকরণ জেনে গেলাম এবং হাইড্রোসিড থেকে উৎপন্ন লবণের নামকরণ আমরা জেনে ফেললাম। এবার চলো আমরা দেখব অক্সি অ্যাসিড। দেখো যে অ্যাসিডের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন সহ অন্য এক বা একাধিক মৌল থাকে উহাকে অক্সি অ্যাসিড বলা হয়। অর্থাৎ অক্সি অ্যাসিডে হাইড্রোজেনও থাকবে, অক্সিজেনও থাকবে এবং হাইড্রোজেন অক্সিজেনের পাশাপাশি অন্য যে কোনো মৌল থাকতে পারে, যেমন ক্লোরিন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, যে কোনো মৌল থাকতে পারে। ওকে, যেমন ধরো HNO3, ওকে, H2SO4, H3PO4 ইত্যাদি। নামকরণ প্রথমেই কয়েকটি অক্সি ইক অ্যাসিডের নাম মনে রাখতে হবে এবং পরবর্তীতে বর্ণিত নিয়মগুলো অনুসরণ করতে হবে। যেমন দেখো ইক অ্যাসিড, যেমন HNO3, নাইট্রিক অ্যাসিড, H2SO4, সালফিউরিক অ্যাসিড, H3PO4, ফসফরিক অ্যাসিড, HClO3, ক্লোরিক অ্যাসিড, HBrO3, ব্রোমিক অ্যাসিড, HIO3, আয়োডিক অ্যাসিড, আস অ্যাসিড। দেখো আস অ্যাসিড হচ্ছে ইক অ্যাসিড হতে একটি অক্সিজেন কম থাকবে। ওকে, যেমন ধরো HNO2 নাইট্রাস অ্যাসিড, H2SO3 সালফিউরাস অ্যাসিড, H3PO3 ফসফরাস অ্যাসিড, HClO2 ক্লোরাস অ্যাসিড, HBrO2 ব্রোমাস অ্যাসিড এবং HIO2 আয়োডাস অ্যাসিড। চলো এবার আমরা দেখব হাইপো আস অ্যাসিড, অর্থাৎ আস অ্যাসিড হতে একটি অক্সিজেন কম। যেমন HNO হাইপো নাইট্রাস অ্যাসিড, H2SO2 হাইপো সালফিউরাস অ্যাসিড, H3PO2 হাইপো ফসফরাস অ্যাসিড, HClO হাইপো ক্লোরাস অ্যাসিড, HBrO হাইপো ব্রোমাস অ্যাসিড, HIO হাইপো আয়োডাস অ্যাসিড।
অর্থাৎ ইক অ্যাসিডে তোমার সবচেয়ে বেশি সংখ্যক অক্সিজেন থাকে, আস অ্যাসিডে ইক অ্যাসিড অপেক্ষা একটি অক্সিজেন কম থাকে, এবং হাইপো আস অ্যাসিডে আস অ্যাসিড অপেক্ষা একটি অক্সিজেন কম থাকে। যেমন দেখো পার ইক অ্যাসিড হতে একটি অক্সিজেন বেশি, যেমন HClO4 পার ক্লোরিক অ্যাসিড, HBrO4 পার ব্রোমিক অ্যাসিড, HiO4 পার আয়োডিক অ্যাসিড। ওকে, H2SO4 H3PO4 HO3 এর ক্ষেত্রে পারিক অ্যাসিড সম্ভব নয়। ওকে, যেহেতু এই ক্ষেত্রে আসলে আমাদের যে কেন্দ্রীয় পরমাণু থাকে, বিশেষ করে সালফার, ফসফরাস এবং নাইট্রোজেন, এদের যোজনী অ্যাসিড হয়ে যায়, এই জন্য আসলে পার ইক অ্যাসিড আসলে সম্ভব হয় না। এবার আমরা দেখব যে অক্সি অ্যাসিডের হতে উৎপন্ন লবণের নামকরণ। ওকে, দেখো যতটি হাইড্রোজেন বাদ যাবে যৌগমূলকের যোজনী তত। যেমন ইক অ্যাসিড হতে সকল হাইড্রোজেন বাদ 8। যেমন দেখো HNO3 থেকে আমরা কি পাচ্ছি NO3 মাইনাস থেকে আমরা কি বলি নাইট্রেট, H2SO4 থেকে আমরা পাচ্ছি SO4 2 মাইনাস থেকে আমরা বলি সালফেট, H3PO4 থেকে আমরা পাচ্ছি PO4 3 মাইনাস ফসফেট, ClO3 মাইনাস পাচ্ছি আমরা ক্লোরেট, HBrO3 এখানে আমরা পাচ্ছি BrO3 মাইনাস ব্রোমেট, HiO3 এখানে আমরা পাচ্ছি IO3 মাইনাস এখানে আমরা বলবো আয়োডেট। ওকে, আস অ্যাসিড হতে সকল হাইড্রোজেন বাদ আমরা বলবো আইট। যেমন দেখো HNO2 এখানে আমরা পাচ্ছি NO2 মাইনাস নাইট্রাইট, H2SO3 এখানে আমরা পাচ্ছি SO3 2 মাইনাস এটাকে আমরা বলবো সালফাইট, H3PO3 এখানে আমরা পাচ্ছি PO3 3 মাইনাস এটাকে আমরা বলবো ফসফাইট, ClO2 মাইনাস ক্লোরাইড, HBrO2 মাইনাস ব্রোমাইট, HiO2 মাইনাস আয়োডাইট। ওকে, এবার দেখো হাইপো আস অ্যাসিড হতে সকল হাইড্রোজেন বাদ তাকে আমরা বলবো হাইপোআইট। যেমন দেখো HNO থেকে যদি আমরা H বাদ দিলে আমরা কি পাচ্ছি NO মাইনাস হাইপোনাইট্রাইট, H2SO থেকে যদি আমরা দুটো হাইড্রোজেন বাদ দিলে কি পাচ্ছি আমরা SO2 2 মাইনাস হাইপোসালফাইট, H3PO3 থেকে যদি আমরা তিনটা হাইড্রোজেন বাদ দিলে আমরা কি পাচ্ছি PO2 3 মাইনাস হাইপোফসফাইট, HClO থেকে যদি বাদ দিই ClO মাইনাস হাইপোক্লোরাইট, HBrO থেকে যদি হাইড্রোজেন বাদ দিই কি পাচ্ছি আমরা BrO মাইনাস হাইপোব্রোমাইট, HiO থেকে হাইড্রোজেন বাদ দিলে আমরা পাচ্ছি IO মাইনাস হাইপোআয়োডাইট। এবার দেখো পারিক অ্যাসিড হতে সকল হাইড্রোজেন বাদ আমরা পাচ্ছি পার 8। যেমন দেখো HClO হলে যে H বাদ দিয়ে আমরা কি পাচ্ছি ClO4 মাইনাস পার ক্লোরেট, HBrO4 থেকে যদি H বাদ দিই কি পাচ্ছি আমরা BrO4 মাইনাস পার ব্রোমেট, HiO4 থেকে আমরা H বাদ দিই কি পাচ্ছি IO4 মাইনাস পার আয়োডেট। ওকে, সো এভাবে তুমি কিন্তু ইক অ্যাসিড হতে, আস অ্যাসিড হতে এবং পার ইক অ্যাসিড হতে হাইড্রোজেন বাদ দিয়ে তুমি যে যৌগমূলকগুলো পাবো সেগুলোর নামকরণ করে ফেলতে পারবে। ওকে, এবং দেখো অক্সি অ্যাসিডের নাম, যেমন নাইট্রাস অ্যাসিড তার লবণের নাম কি হবে সোডিয়াম নাইট্রেট, নাইট্রিক অ্যাসিড লবণের নাম কি হবে পটাশিয়াম নাইট্রেট, সালফিউরাস অ্যাসিড তাহলে আমাদের লবণের নাম কি হবে সোডিয়াম সালফাইট, ফসফরিক অ্যাসিড লবণের নাম কি হবে ক্যালসিয়াম ফসফেট, HClO হাইপোক্লোরাস অ্যাসিড লবণের নাম কি হবে সোডিয়াম হাইপোক্লোরাইট। ওকে, এবার দেখো HCl2 ক্লোরাস অ্যাসিড আমাদের লবণের নাম কি হবে সোডিয়াম ক্লোরাইড, HClO3 ক্লোরিক অ্যাসিড লবণের নাম কি হবে সোডিয়াম ক্লোরাইড, HClO4 পারক্লোরিক অ্যাসিড লবণের নাম কি হবে সোডিয়াম পারক্লোরেট। ওকে, সো ওকে, এভাবে তুমি হচ্ছে অ্যাসিডের নাম থেকে লবণের নামকরণ করে ফেলতে পারবে। এবার চলো আমরা দেখব যে একই মৌলের একাধিক অক্সি অ্যাসিডের ক্ষেত্রে যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা একই থাকে তখন তাদের অনুস্থিত পানির অণুর পরিমাণ অনুসারে কেন্দ্রীয় মৌলের নামের পূর্বে অর্থ, মেটা, পাইরো প্রভৃতি শব্দ ব্যবহৃত হয়। যেমন পানির পরিমাণ সর্বাপেক্ষা বেশি হলে অর্থ, সর্বাপেক্ষা কম হলে মেটা এবং মাঝামাঝি হলে পাইরো উপসর্গ ব্যবহৃত হয়। যেমন P2O5 এর সাথে বিভিন্ন সংখ্যক পানির অণু সংযোজনের মাধ্যমে উৎপন্ন অ্যাসিডের নাম নিচে উল্লেখ করা হবে। যেমন দেখো P2O5 তিন অণু পানির সাথে যুক্ত কি তৈরি করে H6P2O8 এর আমরা কি লিখতে পারি দুই অণু H3PO4 এর নাম কি অর্থ ফসফরিক অ্যাসিড। P2O5 এর সাথে এক অণু পানি যুক্ত হলে আমরা কি পাচ্ছি H2PO6 আমরা পাচ্ছি দুই অণু HPO3 এর আমরা বলি মেটা ফসফরিক অ্যাসিড। এবং P2O5 এর সাথে দুই অণু পানি যুক্ত হলে আমরা পাচ্ছি H4P2O7 এর আমরা বলি পাইরো ফসফরিক অ্যাসিড অর্থাৎ
পানির পরিমাণ যদি সবচেয়ে বেশি হয় তাহলে তাকে আমরা বলবো অর্থ, পানির পরিমাণ যদি সবচেয়ে কম হয় তাকে আমরা বলবো মেটা, আর পানির পরিমাণ যদি মাঝামাঝি হয় তাহলে তাকে আমরা বলবো পাইরো। উপসর্গ আমরা ব্যবহার করব। ওকে, যেমন দেখো এই যে তিনটে অ্যাসিড H3PO4, HPO3 এবং H4P2O7 তিনটা যৌগের ক্ষেত্রে কিন্তু ফসফরাসের যার অবস্থা হচ্ছে +5। ওকে, এরপর আমরা দেখব সিলিকন টেট্রাক্লোরাইড 4 নম্বর পানির সাথে যুক্ত কি করতেছে সিলিকন OH4, এটাকে দেখে কিন্তু ক্ষার মনে হয়, বাট এটা কিন্তু কোনো ক্ষার না, এটা হচ্ছে আমাদের H4SiO4, এটাকে আমরা কি বলে থাকি সিলিসিক অ্যাসিড প্লাস এটা আমরা 4 নম্বর HCl পেয়ে যাব। তো শিক্ষার্থী বুঝতে পারছো কিভাবে আসলে এই অজৈব যৌগগুলো বা বিশেষ করে অ্যাসিডের নামকরণ করা হয়ে থাকে। সেগুলো কিন্তু আমাদের অনেকেরই সমস্যা থাকে যে ভাই এই অ্যাসিডের নাম কি হবে, এই লবণটার নাম কি হবে। তো আশা করি এই ক্লাসটি করার পর তোমরা অ্যাসিডের নামকরণ নিয়ে আর কোনো সমস্যা ভুগবে না। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাস থেকে আগামী ক্লাসে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।